করি তাহলে আপনাকে এবং ভবিষ্যতের দিকে তাকিয়ে যে বিগত সরকারের আমলে তাদের উপর একটা বিষয় একটা বড় সমালোচনা ছিল যে মত প্রকাশের স্বাধীনতা এবং সংবাদ মাধ্যমের স্বাধীনতার উপরে হস্তক্ষেপ। আপনারা যদি ক্ষমতায় আসেন সেক্ষেত্রে মত প্রকাশের স্বাধীনতা বা সংবাদ মাধ্যমের উপর দমন পীড়ন এই বিষয়গুলো যে আর হবে না সেই নিশ্চয়তা কি আপনি দিতে পারেন? জিএস পারি, একদম দিতে পারি। আপনি 2001 থেকে 2006 পর্যন্ত পত্রপত্রিকা খুলুন, আমি কারো নাম উল্লেখ করব না, কোনো পত্রিকার কথা উল্লেখ করব না, শুধু খুলে দেখুন কিভাবে অনেক খবর ছাপা হয়েছিল যার সত্যতা কিন্তু ছিল না, অপপ্রচার ছিল, কিন্তু অপপ্রচারটা কি সংবাদ হিসেবে চালিয়ে দেওয়া হয়েছিল। আপনি কি শুনেছেন? আপনি কি আমাকে প্রমাণ দিতে পারবেন, বলতে পারবেন যে বিএনপির সময়, আমি কিন্তু বলতে পারবো অনেক 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 সাংবাদিকের নাম যারা নির্যাতনের শিকার হয়েছেন স্বৈরাচারের সময় এবং পরবর্তীতে দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছেন, ইভেন এখনো অনেকে প্রবাস জীবনে আছেন, এরকম বহু সাংবাদিক। আমি বলতে পারবো স্বৈরাচারের সময় বহু সাংবাদিককে বিভিন্ন জায়গা থেকে ফোন করে বিভিন্ন রকম ভয় ভীতি প্রদর্শন, ধমক দেওয়া হতো। বিএনপির সময় এগুলো করা হয়নি, কারণ তখন সংবাদপত্রে যে খবরগুলো প্রকাশিত হয়েছে তৎকালীন বিএনপি সরকার সম্পর্কে, আমার সম্পর্কে যে খবরগুলো প্রকাশিত হয়েছে, যদি ওইরকম হতো তাহলে কিন্তু ওরকম খবর প্রকাশিত হতো না। অর্থাৎ বিএনপির সময় যদি অত্যাচার নির্যাতন থাকতো তাহলে খবরগুলি প্রকাশিত হতো না স্বাভাবিকভাবে, যা হয়নি বিগত সরকারের সময়, স্বৈরাচার সরকারের সময়। কাজে আপনাকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বিএনপি অতীত সরকারের সময় যেরকম সাংবাদিকদেরকে গুম করা হয়নি, সাংবাদিকদেরকে নির্যাতন করা হয়নি, সাংবাদিকদেরকে দেশ ছেড়ে যেতে হয়নি, বাধ্য হতে হয়নি, ইনশাল্লাহ ভবিষ্যতেও হবে না। তাহলে কি সংবাদ মাধ্যমের স্বাধীনতা বা মত প্রকাশের স্বাধীনতার যেই সীমাবদ্ধ করে এ ধরনের যে আইনগুলো রয়েছে সেগুলো আপনারা বাতিল করবেন? এটা কি ধরে নেওয়া যায়? অবশ্যই আমরা সকলে মিলে বসবো, আলোচনা করব, আপনাদের মতন সাংবাদিক সহ যারা আছেন তাদের সাথে আলোচনা করব, আলোচনা করে সেগুলোকে আমরা এরকম কালো আইন যা যা আছে আমরা আস্তে আস্তে ঠিক করব। তবে এখানে বোধহয় একটি বিষয় আবার আমাকে উল্লেখ করতে হয়, যেটি আমি সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে বলেছি। দেখুন, এটি তো সবাইকে মিলে করতে হবে। যেভাবে অপপ্রচারকে তো অবশ্যই সংবাদ হিসাবে তো প্রচার করা ঠিক নয়, তাই না? চমৎকার করে বলেছেন, এবং আমি মনে করি এখানে খুব স্মার্টলি উনি বলেছেন এবং খুব দৃঢ়তার সাথে বলেছেন। আমার কাছে এটা খুব ভালো লাগছে। হ্যাঁ, এবং মানে উনি কিন্তু একটা এক্সাম্পল দিয়েছে, উদাহরণ সেট করেছেন, এবং এটাকে আপনি কিভাবে দেখছেন? হ্যাঁ, যখন এই মীর সাব্বির সাহেব যখন প্রশ্নটি করলেন, আপনি দেখেন যে উনি খুব দৃঢ়তার সাথে উত্তরটি শুধু দেন নাই এবং সাথে কিছু সলিউশনের নির্দেশনা দিয়েছেন, যে সেটা হচ্ছে বারবারই বলছেন যে অপপ্রচারটাকে যদি সংবাদ হিসেবেই যদি আপনারা প্রচার করেন তাহলে সেটা, এবং সেটাকে মোকাবেলা করার জন্য সাংবাদিকদেরকে নিয়েই কিন্তু, সবাইকে নিয়েই কিন্তু উনি বসতে চান, যে এটা যেহেতু আপনাদের মিডিয়ার বিষয়, সংবাদপত্রের বিষয়, আপনারা সাংবাদিকরা বসেই সিদ্ধান্তটা নেন যে আপনারা কিভাবে চালাবেন। মানে এটা কিন্তু একটা সলিউশনের জায়গা, এবং এটা যে একটা ডায়ালগের যে সুযোগ করে দেয়া, সেখানে খুব স্পষ্ট ইন্ডিকেশনই আছে যে আমরা মনে হচ্ছে যে আগামী দিনে, হ্যাঁ, অপপ্রচার তো এখন শুধুমাত্র যে সংবাদ মাধ্যমে যাচ্ছে, সোশ্যাল মিডিয়াতে তো যাচ্ছে অপপ্রচার, মানুষের বিরুদ্ধে কুৎসা, কিংবা এখন তো আরো ভয়ঙ্কর বিষয় হচ্ছে গুজব এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ছবির সাথে ছবি লাগিয়ে দেয়া। এমনকি যে ডক্টর ইউনূস সাহেবের দেখেন ওই ডোনাল্ড ট্রাম্পের সাথে সফরের ওই জায়গাতেও কত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই ব্যবহার করে কত অপপ্রচার করা হয়েছে। এবং সর্বশেষ করেছে কে বলে আপনার জামায়াতে ইসলামের নায়েবে আমির ভারতে গেছে, সেনাপ্রধানের সাথে সাক্ষাৎ করেছে। তো এগুলো তো আরো বাড়বে, এগুলো কিন্তু কমবে না। মানে এই যে যেভাবে মানুষের ব্যবহারগুলো মানুষের হাতে হাতে চলে আসতেছে, সবাই শিখে যাচ্ছে। এখন তো ধরেন আপনার গ্রামে গঞ্জে সবার কাছে স্মার্টফোন, আস্তে আস্তে এই কৌশলগুলো শিখে ফেলতেছে কিভাবে কোনটার পরে কোনটা করতে পারবে।